ভালো থাকিস একটি ছোট গল্প ও কবিতার ইউটিউব চ্যানেল। প্রতিদিন নতুন নতুন গল্প ও কবিতা শোনার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা নিজেদের লেখাও আমাদের পাঠাতে পারেন। যোগাযোগের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ চিতলপুরের চায়ের দোকান থেকে চণ্ডীমণ্ডপ, সব জায়গাতেই 8 থেকে 80 সবার মুখেই রুদ্র আর সোহিনী। সোহিনী চিতলপুরের কাউন্সিলর প্রবোধ চৌধুরীর একমাত্র মেয়ে, আর রুদ্র রাজনারায়ণবাবুর একমাত্র ছেলে। রাজনারায়ণ সান্যাল ওখানকার স্থানীয় হাই স্কুলের ফিজিক্সের শিক্ষক। সোহিনীকে এলাকার সবাই কাউন্সিলরের মেয়ে হিসেবে যতটা না চেনে, তার চেয়ে বেশি করে চেনে রুদ্রের গার্লফ্রেন্ড হিসেবে। কলেজের সেকেন্ড ইয়ারে পড়া ছিপছিপে চেহারার সুন্দরী সোহিনীর চোখে মুখে একটা বুদ্ধিদীপ্ত ঝকঝকে বনেদি ছাপ আছে। ওর গায়ের রং হালকা শ্যামলা, কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। ওদের প্রেমটা একরকম বলা যায় ওরা করেনি, ইন্টারনেট করিয়েছিল। ফেসবুকে আলাপ, তারপর চ্যাট, নাম্বার এক্সচেঞ্জ, ওখান থেকে প্রেম? না, এমনটা নয়। বরং বলা যেতে পারে ওদের নিজেদের প্রেমে পড়ার আগেই ফেসবুক ওদের প্রেমটা ঘোষণা করেছিল। বেশ অনেকটা সিনেমার মতোই। আসছি সে গল্পে। রুদ্র তখন ফার্স্ট ইয়ার, ম্যাথমেটিক্স অনার্স। ওর দাদু সে বছরই মারা যান, তাই সেবার বাড়িতে সরস্বতী পুজো হয়নি। যতই ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়া বিজ্ঞান মনস্ক ছেলে হোক না কেন, সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দেবে না তাও কি ওর মা ঠাকুমা মেনে নিতে পারেন? তাই এক প্রকার বাধ্য হয়েই আগের দিন রাত থেকে উপোস করে পরের দিন সকালে স্নান সেরে রয়্যাল ব্লু পাঞ্জাবি আর জিন্স পরে হাজির হয়েছিল চিতলপুর রেনেসা ক্লাবে। ও দাঁড়িয়েছিল পুষ্পাঞ্জলির লাইনে, আর হঠাৎ খুব ব্যস্তভাবে শাড়ির আঁচল ঠিক করতে করতে ওর পাশে এসে দাঁড়িয়েছিল সোহিনী। ওর বাবা রেনেসা ক্লাবের সেক্রেটারি, তার উপর এলাকার কাউন্সিলর, তাই উনার মেয়ে হিসেবে ওখানে ওর প্রতি পুরুত মশাই থেকে শুরু করে বাকি মেম্বারদের একটু বেশি খেয়াল ছিল। যদিও সোহিনীর তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। পুষ্পাঞ্জলির পরে লাইন দিয়ে প্রসাদ খেয়ে বন্ধুদের সাথে রুদ্র যখন বেরিয়ে আসছিল, ওদের পাড়ার বুদ্ধ কাকা বলল ওরা একটু ব্যস্ত, তাই যদি ও একটু সোহিনীকে বাস স্ট্যান্ডে একটা টোটো ধরিয়ে দেয় তাহলে খুব ভালো হয়, না হলে আবার হাতের কাজ ফেলে ওদের কাউকে না কাউকে বেরোতেই হবে। রুদ্র তাই ওকে বাইকে বাস স্ট্যান্ডে ছেড়ে একটা টোটো ধরিয়ে দিয়েছিল। আসার সময় সোহিনী ওকে থ্যাঙ্কস বলেছিল। পরে বন্ধুদের সাথে পূজা হপিং সেরে বাড়ি ফিরে রুদ্র একটু রেস্ট নিতে নিতে ফেসবুক খুলেই অবাক। ওর আর সোহিনীর একটা ছবি ফেসবুক ওয়ালে ঘোরাফেরা করছে, আর তাতে ক্যাপশন রয়েছে বাঙালির প্রেম দিবসে বাঙালির সাজে নেটিজেনরা মজেছে প্রেমে। এই পোস্টটা করেছে আলাদিন নামে একটা ফেসবুক পেজ। আলাদিন নাকি এবার মফস্বলে সরস্বতী পুজো ও বাঙালিয়ানা নামে একটা টপিকের ওপর ডিবেট, আলোচনা ও ফটোগ্রাফির কম্পিটিশন করেছিল, আর তাতে ওদের পুষ্পাঞ্জলি দেওয়ার সময়কার একটা ক্যান্ডিড কেউ আপলোড করেছে। ফর্সা রুদ্রের রয়্যাল ব্লু পাঞ্জাবি আর জিন্সের সাথে অফ হোয়াইট শাড়িতে সুন্দরী সোহিনীর পাশাপাশি জোড়হাত আর বন্ধ চোখের ছবি দেখলে কে বলবে ওরা কাপল নয়? এই পোস্ট বেশ পপুলারিটিও পেয়েছে ফেসবুকে, আর এখান থেকেই সব সমস্যার উৎপত্তি। এই খবর কানে আসতেই প্রবোধবাবু সরাসরি ডেকে পাঠান রুদ্র আর সোহিনীকে। ওদের সামনাসামনি বসিয়ে উনি বলেন, দেখো, আমি তোমাকে চিনি, তুমি ভালো ছেলে নিঃসন্দেহে, তা জানি, এবং তোমার বাবা আমার বিশেষ পরিচিত, আর আমি অর্থোডক্স নই। এই বয়সে এসব হতেই পারে। যদি তোমরা সবকিছু ভেবেচিন্তে করে থাকো তো সমস্যা নেই, কিন্তু ইনভ্যাচুয়েশন থেকে বড় কোনো ডিসিশন নিও না। তার আগে নিজেরা নিজেদের জেনে বুঝে নাও। আসল ব্যাপারটা হলো বন্ধুত্ব। আমরা শুধু বন্ধুত্বের আলাদা আলাদা নাম দিই। যেমন সোহিনীর সাথে আমার যে বন্ধুত্ব সেটা হলো বাপ মেয়ের সম্পর্ক, আর ওর মায়ের সাথে যে বন্ধুত্ব তার নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমরা তো ছোট, এখনো সময় লাগবে নিজেদের পায়ে দাঁড়াতে। তোমাদের বন্ধুত্বের নাম না হয় ভাবনা চিন্তা করে সময় নিয়েই দিও।
এর মাঝে রুদ্র আর সোহিনী চেষ্টা করেও প্রবোধবাবুকে বোঝাতে পারেনি যে ওরা এখানে কেউ কাউকেই চেনে না তেমন করে। আর ওই দিনই প্রথম দেখা হয়েছিল ওদের। প্রবোধবাবুরও অত বোঝার বা জানতে যাবার সময় নেই। তিনি এই ব্যাপার নিয়ে সোহিনীর সাথে বাড়িতে পর্যন্ত আলোচনা করেননি সময় বাঁচানোর জন্যে। তার বদলে তিনি দুজনকেই একসাথে অফিসে ডেকে কথাগুলো বলে বেরিয়ে যান পাশের অঞ্চলের কৃষক সভাতে। যাওয়ার সময় তিনি রুদ্রকেই বলে যান সোহিনীকে বাড়িতে ড্রপ করার কথা। সেই থেকে রুদ্র আর সোহিনীর কথাবার্তা শুরু। এদিকে দুই বাড়ির তরফ থেকে তেমন কোনো সমস্যা ছিল না। আর বন্ধুবান্ধবদের কাছে অনবরত সোহিনী রুদ্রের কথা আর রুদ্র সোহিনীর কথা শুনতে শুনতে কোথাও মনে মনে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। আসলে ওরা কোনোদিন সেইভাবে অফিসিয়ালি প্রপোজই করেনি। ওরা কোনো ভ্যালেন্টাইন ডে বা কিস ডেও পালন করেনি। তার মানে এই নয় যে ওরা চুমু খায়নি। সরস্বতী পুজোর দিনটাই ছিল ওদের কাছে সবচেয়ে স্মরণীয় ও দামি। ওদের সম্পর্কটা বাকি কাপলদের মতো এত প্রেমের ইস্তাহার না মেনে হলেও একটা জোরালো পজিটিভনেস ছিল দুজনেরই দুজনের ওপর। ওদের প্রেমটা চলছিল ভালোই। এদিকে রুদ্র মাস্টার্স কমপ্লিট করলো আর সোহিনীর গ্র্যাজুয়েশন হলো। এবার সোহিনীর বাড়ির লোক বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো। সোহিনী বারবার বলতে লাগলো রুদ্রকে। রুদ্ররও বিশেষ কিছু করার ছিল না, কারণ বর্তমান আর্থসামাজিক পরিকাঠামোতে দাঁড়িয়ে একজন সদ্য মাস্টার্স কমপ্লিট করা ছেলের পক্ষে চাকরির স্বপ্ন দেখতে যাওয়াটা যে কত বড় দিবা স্বপ্ন তা আর কেউ না বুঝুক, বর্তমান যুব সমাজ হাড়ে হাড়ে বোঝে। তার কিছুটা আন্দাজ দুই বাড়ির বাবারাও পান। একদিন প্রবোধবাবু রুদ্র আর রাজনারায়ণ বাবুকে ডেকে বললেন, মেয়ের তো বয়স হচ্ছে, ওকে পাত্রস্থ না করে নিশ্চিন্ত হতে পারছি না। যদিও বা মেয়েই পাত্র খুঁজে রেখেছে, তাও বাবার জায়গা থেকে মেয়ের ভালোবাসার দাম দেওয়াটা যেমন আমার দায়িত্ব, তেমনি উপার্জনশীল পাত্রের হাতে তুলে দেওয়াটাও আমার কর্তব্য। তাই বর্তমান বেকারত্বের বাজারে চাকরির আশা না করে আমার চিতলপুরের স্কুল সংলগ্ন বাজারের দোতলা বাড়িতে রুদ্র যদি কিছু ব্যবসা করে তাহলে কেমন হয়? আর একমাত্র মেয়ে হিসেবে সোহিনী আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী। তাই রুদ্রের ব্যবসাতে যদি মূলধন লাগে তাতেও আমি অকৃপণ। এসব শুনে রাজনারায়ণ বাবু শুধু ধন্যবাদ বলেছিলেন, আর রুদ্র বলেছিল ভেবে জানাবে। তারপর বেশ কয়েকবার সোহিনী রুদ্রকে ওর বাবার প্রস্তাব মেনে নিতে ইনসিস্ট করলেও রুদ্র তার সেলফ রেসপেক্টের জায়গা থেকে বলেছিল ও অন্তত নিজে কিছু একটা করতে চায়। এই ব্যাপারে ও কোনোভাবেই মাথা নোয়াতে পারবে না। এটা ওর কাছে, ওর বাড়ির কাছে অপমানজনক। সোহিনী এই নিয়ে আর কিছু বলেনি। রুদ্র তারপরে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন কোম্পানিতে, কিন্তু এক্সপিরিয়েন্স না থাকার কারণে বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারছিল না। ও বেশ কিছু টিউশনও শুরু করেছে, কিন্তু তার নিজের বাইকের তেল আর হাত খরচই শেষ। এদিকে সোহিনী দিনের পর দিন বিয়ের চাপে নাজেহাল। সেদিন অর্থাৎ সোমবার রাতে খাবার টেবিলে বসে প্রবোধবাবু এক প্রকার ফরমান জারি করলেন সোহিনীর ওপর। তার মত হলো, রুদ্র যখন চাকরি পাচ্ছে না তাহলে তার উচিত উনার কথা মেনে নিয়ে ব্যবসা করা, আর তা না হলে উনি আর বেশি দিন অপেক্ষা করবেন না। তার কলেজ ফ্রেন্ড সুবিনয় বাবুর ছেলে, যে এখন সিএ বেঙ্গালুরুতে থাকে, ওর সাথেই সোহিনীর বিয়ে দেবেন। রাতে শুতে গিয়ে কাঁদতে কাঁদতে রুদ্রকে পুরো ঘটনাটা বলেছিল সে। রুদ্র বলেছিল বাড়ি ছেড়ে চলে আসার কথা, কিন্তু সোহিনী তা একেবারেই চায় না। ও চায় বাড়ির সবাইকে মানিয়ে ও রুদ্রকেই বিয়ে করবে। মঙ্গলবার বিকেলে রুদ্র অসীমবাবুর ছেলেকে পড়িয়ে ফেরার পথে সোহিনীর সাথে দেখা করে। সোহিনী আবারও রুদ্রকে গতকাল রাতের কথাগুলো বলার পাশাপাশি ওকে বলে ওর বাবার কথা মেনে নিয়ে ব্যবসাটা শুরু করতে, অন্তত ওদের বিয়ের কথা মাথায় রেখে। কিন্তু রুদ্র ওর জায়গাতে তখনও অনড়। সোহিনী যতই বোঝাতে যায় রুদ্রকে, রুদ্র ততই রিয়্যাক্ট করতে শুরু করে। একসময় অতিষ্ঠ হয়ে সোহিনী বলে, তুমি তাহলে আমাকে ভুলে যাও, আর পারলে আমার সামনে কোনোদিন এসো না। এর চেয়ে তো কোনো চাকরি করা ছেলেকে প্রেম করলেই ভালো হতো। রুদ্র আর কিছু বলেনি। সোহিনী রুদ্রের জন্যে আর অপেক্ষা না করেই গটগট করে চলে যায়। রুদ্রকে আটকাতেও যায় না।
কোথাও যেন সোহিনীর লাস্ট কথাগুলো, বিশেষ করে এর চেয়ে তো কোনো চাকরি করা ছেলেকে প্রেম করলেই ভালো হতো, ওর কানে লেগে থাকে। তারপর টানা 3 দিন কেউ কারোর সাথে কোনো রকম যোগাযোগ করেনি। রুদ্র টিউশনি পড়ানো ছাড়া আর কোনো কারণে বাইরে বেরোয়নি। গত 1 মাসের এমপ্লয়মেন্ট নিউজ পেপার থেকে সব এলিজিবল ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছে। সোহিনীও বাড়ি থেকে বেরোয়নি তেমন। শনিবার সকালে রুদ্র নিজের থেকে টেক্সট করেছিল সোহিনীকে, আর ও কতগুলো জায়গাতে অ্যাপ্লাই করেছে সে খবরও জানিয়েছিল। সোহিনী অল দ্য বেস্ট বলা ছাড়া আর কিছুই বলেনি। রুদ্র তারপরে আর কথা বাড়ায়নি। হঠাৎ করেই যেন ওদের ভেতরকার সম্পর্কটা কেমন আলগা হয়ে গেল। কোথাও ওরা বড্ড একা হয়ে পড়ল। এদিকে সোহিনীর পিস্তুত দাদা রজত এলো চিতলপুরের সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর ইয়ারলি সার্ভে করে অডিট রিপোর্ট রেডি করতে। ও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার। প্রায় 5 বছর পরে এসেও মামার বাড়িতে থাকতে পারবে না অফিসিয়াল সিকিউরিটি রিজনে, তাই ওকে উঠতে হলো লিয়ারিনে। লিয়ারিন এ তল্লাটের সবচেয়ে দামি গেস্ট হাউস। এতটা ঠিকঠাকই ছিল। আসল সমস্যার সূত্রপাত 22 তারিখ দুপুরে তাতানের ফোন আসার পর থেকেই। রুদ্র তখন বাড়িতে বসে এমপ্লয়মেন্ট নিউজ পেপার ঘেঁটে চাকরির সন্ধান করছিল। তাতান ফোন করে বলল, একটা কথা বলবো, খারাপ ভাববি না তো? রুদ্র বলল, কেন বলতো? তাতান বলল, না মানে আমি সোহিনীকে দেখলাম কারো একজনের বাইকে বসে জোড়াপাড়া পার্কের দিকে গেল। রুদ্র বলল, হতেই পারে, পরিচিত কেউ হবে। তাতান বলল, না এই এলাকার ছেলে নয়, বাইরের কেউ হতে পারে। এরপর রুদ্র সাথে সাথেই ফোন করলো সোহিনীকে। সোহিনী তখন তার রজতদাকে নিয়ে এসেছে ইউনাইটেড ট্রেডের অফিসে। রুদ্রের লাস্ট অ্যাপ্লাই করা জবগুলোর ভেতর এটা একটা। এখানে রুদ্র অ্যাকাউন্টেন্টের পোস্টে অ্যাপ্লাই করেছে। রজত যেহেতু এই ট্রেড ইউনিয়নগুলোর অডিটর হিসেবে এসেছে, তাই ওর একটা ইনফ্লুয়েন্সের দাম থাকবেই। সোহিনী তাই ওকে নিয়ে এসেছে রুদ্রের জবটা যাতে কনফার্ম হয় সেই ব্যবস্থা করতে। ওরা তখন কথা বলছিল এই ইউনাইটেড ট্রেড ইউনিয়নের সেক্রেটারির সাথে। তার মাঝেই বারবার বেজে উঠছিল সোহিনীর ফোন। রুদ্র করছে। এই মুহূর্তে কথা বলাটা ঠিক হবে না ভেবেই 4 কাটল রুদ্রের ফোনটা। তারপরেও রুদ্র যখন আবার কল করলো তখন সোহিনী বেশ রেগে গিয়েই বলল, ব্যস্ত আছি, প্লিজ রাখো ফোনটা। রুদ্র বলল, জানি সবই, কেন ব্যস্ত আর কার সাথে ব্যস্ত। সোহিনী আর কথা বাড়ায়নি। ওর কাছে রুদ্রের কথাগুলো খুবই অপমানজনক মনে হয়েছে। রাতে সোহিনীকে কল করেছিল রুদ্র 11টা নাগাদ, কিন্তু ও রাগে অভিমানে ফোন ধরেনি। তারপরই রজতদার ফোন এলো। সোহিনী ফোনে রজতদার সাথে কথা বলছিল। রুদ্রের চাকরির ব্যাপারটা নিয়ে আগামীকাল রজতকে একটু ওপর মহলের কিছু অফিসারের সাথে নিরিবিলিতে কথা বলতে হবে। কিন্তু কোথায় বসে এই ফোন আলাপ করা যেতে পারে তাই নিয়েই আলোচনা করছিল ওরা। রাস্তাঘাটে কিংবা রেস্টুরেন্টে হবে না, কারণ লোকজনের ভিড়ভাট্টা আর চিৎকার। এদিকে আবার সোহিনীর বাড়িতেও হবে না, কারণ রুদ্রের জবটার জন্যে যে ওর রজতদাই এতটা হেল্প করছে ওটা ওরা চায়নি বাড়ির কেউ জানুক বলে। হঠাৎ উপায়টা মাথায় এলো সোহিনীর। সোহিনীর মা বলছিলেন আগামীকাল বাড়িতে খাসি মাংস হবে, ওটা যেন ও রজতকে লাঞ্চ বক্সে দিয়ে আসে। তাই ওরা ডিসিশন নেয় লিয়ারিন, অর্থাৎ যেখানে রজত উঠেছে ওখানে আগামীকাল দুজন বসবে আর সমস্ত দরকারি ফোনালাপগুলো সেরে নেবে। এইসব কথাবার্তার মাঝেই রুদ্র ওয়েটিংয়ে ঢোকে। বেশ কয়েকবার ওয়েটিংয়ে রুদ্র ঢোকার পরে সোহিনী রজতদাকে বলে, দাদা ভাই ও ফোন করছে বারবার, ওর সাথে একটু কথা বলে নি, তারপর তোমাকে আবার কল ব্যাক করছি। রজতদা বলে, ঠিক আছে কল কর, বাকিটা বলছি। আর রুদ্রকে এখনই বলিস না সবটা, আগে হোক তারপর দেখা যাবে। সোহিনী একদম বলে ফোনটা রাখতে যাবে, দেখলো রুদ্রের একটা টেক্সট, যেখানে লেখা আছে, I know why you are avoiding me, and there is so many reasons to avoid such an unemployed guy. And I know your present engagement has so many glorious points than me. Enjoy your upcoming life.
সোহিনী এবার আর মানতে পারল না। ওর মনে হলো তাহলে এতগুলো বছরের প্রেমের দামটা কি এটাই? কয়েকবার ফোন কেটে দেওয়া আর কয়েকবার ওয়েটিং পাওয়ার পরে এতটা অবিশ্বাসের জন্ম নেওয়া। তাই সে অভিমানে আর রুদ্রকে ফোন করেনি। আর রুদ্রও ভাবছিল সত্যিই কি সোহিনীর জীবনে কেউ এসেছে? এতটাই কি গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজ যে আমার ফোনটা পর্যন্ত ধরছে না? সেই রাগে রুদ্র ঠিক করে নিল আর কোনোদিনই নিজের থেকে ফোন করবে না সোহিনীকে। পরের দিন রুদ্র মাসির চা দোকানে আড্ডা দিচ্ছিল। তাতান, বাবাই আর বিনায়কের থেকেও শুনল সোহিনীকে ওরা প্রায় একটা ছেলের বাইকে এখানে ওখানে ঘুরতে দেখছে। রুদ্র আর কথা বাড়ায়নি, চুপ করে গুম খেয়ে বসেছিল। হঠাৎ করে ওর চোখে পড়ল উল্টো দিকের রাস্তা দিয়ে একটা ছেলের বাইকে ক্রস করে গেল সোহিনী। রুদ্র আর টাইম ওয়েস্ট না করে নিজের বাইক নিয়ে ধাওয়া করল। ওদের বাইকের নাম্বার WB304059। ওরা বেশ কিছুটা এগিয়ে আছে, তাই সরাসরি ওদের দেখতে পাচ্ছিল না। হঠাৎ কিছুটা এগিয়ে আসার পরে রুদ্র দেখল ওদের বাইকটা লিয়ারিনের সামনে রাখা। রুদ্র সাথে সাথেই বাইক দাঁড় করালো। রিসেপশনে ঢুকে জানতে চাইল একটু আগে যে হলুদ কুর্তি পরা মেয়ে আর গ্রে টি শার্ট পরা ছেলেটা ঢুকলো ওরা কোথায়। রিসেপশনিস্ট জানালো ওরা 3rd ফ্লোরে 13 নম্বর রুমে গেল। রুদ্র সাথে সাথেই 13 নম্বর রুমের সামনে এসে হাজির হলো। ওখানে দেখলো পাপোশের ওপর সোহিনীর পিঙ্ক আর সাদা ফ্ল্যাট স্যান্ডেল আর একজোড়া কালো শু খোলা আছে। সাথে সাথে রুদ্রের মাথা ঘুরে গেল। রুদ্রের চোখের সামনে স্পষ্ট ছবির মতো ভেসে উঠতে থাকলো বিছানায় সোহিনী আর তার নতুন বন্ধুর শরীরী খেলা। রুদ্র আর চুপ থাকতে পারল না। সে একবার ভাবলো দরজায় ধাক্কা দিয়ে সোহিনীর নাম ধরে চিৎকার করবে, আবার একবার ভাবলো সোহিনীর বাবাকে ডেকে এনে বাইরে ওয়েট করে ওদের হাতে নাতে ধরবে। তারপর আর পারল না ঠিক থাকতে। সে এবার ঠিক করেই ফেললো সোহিনীকে ছাড়া বাঁচতেও পারবে না, আবার সোহিনীকে মেনেও নিতে পারবে না। এইভাবে ও চোখের সামনে ওকে হারিয়ে যেতে দেবে না। একটা কিছু ওকে করতেই হবে। ও রাগে ঘেমে বেরিয়ে এসে ফোন করলো সাহিলকে। সাহিল কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। অ্যাটেম্প টু মার্ডারের কেসে জেলে গেছিল। সাহিল রুদ্রের ক্লাসমেট। রুদ্র ফার্স্ট বয় ছিল, তাই ওর অলিখিত দায়িত্ব ছিল ক্লাস 12 পর্যন্ত সাহিলকে পরীক্ষার খাতা দেখিয়ে পাশ করানো। এমনকি এই জেলে যাবার সময় যাবতীয় যা অ্যাপ্লিকেশন সবই সাহিলের বাবা রুদ্রকে দিয়েই লিখিয়েছেন। গতকালই রুদ্র ভাবছিল সাহিলকে বলবে সোহিনীর এই নতুন জোটা বন্ধুকে একটু ট্রেস করে আচ্ছা করে কেলিয়ে দিতে। নিজেই আবার ভাবলো না, এইভাবে ও ওদের ব্যক্তিগত ব্যাপার বাইরে কারোর সামনে আনবে না। কিন্তু তার কাছে আজ আর কোনো উপায় নেই। ও ফোন করে দেখা করলো সাহিলের সাথে। তারপর বারবার ফোন করলো সোহিনীকে। সোহিনী বেশ কয়েকবার ফোনটা কাটার পরে ধরে বলল বিজি আছি, পরে কল করছি। রুদ্রকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। রুদ্র তাও থামল না, ও বারবার ফোন করে যেতেই থাকলো। সোহিনী বিরক্ত হয়ে ফোনটা অফ করে দিল। তার প্রায় 2 ঘন্টা পরে সোহিনী রুদ্রকে ফোন করলো। রুদ্র ফোনটা ধরে খুব শান্তভাবে বলল, আমি একবার দেখা করতে চাই। সোহিনী বলল, আমিও চাই, আমারও তোমাকে একটা খুব দরকারি নিউজ দেবার আছে। রুদ্র বলল, জানি, কি নিউজ দেবে? এটা আগে বলে দিলি তো এত ঝামেলা, এত কষ্ট পেতে হতো না। তাছাড়া তুমি বলো, এইভাবে একটা বেকারকে কেনই বা তুমি পাত্তা দেবে? সোহিনী বলল, কি সব বলছো তুমি? কাল এসো, তখন বুঝবে কে বেকার আর কে চাকুরিজীবী। রুদ্র বলল, বুঝি, ও অনেক মাইনের চাকরি করে, তা বলে আমি এতটাও ফেলনা নই। কাল সকালে দেখা করো। সোহিনী বলল, না, ফার্স্ট আওয়ার নয়, সেকেন্ড আওয়ারে করো। আমার একটা ইনফরমেশন কালেক্ট করতে ইউনাইটেড ট্রেড ইউনিয়নের অফিসে যেতে হবে আগে। রুদ্র বলল, তবে 2:30 নাগাদ এসো, জোড়াপাড়া পার্কে। সেদিন রাতে রুদ্র বাড়ি ফেরেনি। তাতানের বাড়ি থাকছে বলে ক্লাবের অফিসে রাত কাটিয়েছে ও আর সাহিল। এত মদ খেয়েছে রাতে, কখন সকাল হয়েছে সেই হুঁশ নেই। বাড়ি ফিরেছে 12টা নাগাদ। তারপর স্নান খাওয়া সেরে 2টো নাগাদ বেরিয়ে অপেক্ষা করছিল জোড়াপাড়া পার্কের গেটে। প্রায় 2:45 নাগাদ এলো সোহিনী। রুদ্র আর সোহিনী বসলো ছাতিম গাছের তলায়।
ওদের প্রথম ডেটে বসা বেঞ্চটাতে। রুদ্র সোহিনীর মাথাটা নিজের কাঁধে এলিয়ে নিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, তুমি শুধুই আমার, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না। এই কথাগুলো বলতে বলতে সে বার করে কোমরে গোঁজা সাহিলের কাছ থেকে নেওয়া রিভলভারটা আর সোহিনীর মাথায় গুলি করে। সোহিনীর শরীরটা একবার কেঁপে স্থির হয়ে যায়। রুদ্র ওর শান্ত হওয়া শরীরটাকে জড়িয়ে ধরে ওকে আই লাভ ইউ বলে ওর কপালে চুমু খায়। এমন সময় সোহিনীর ব্যাগে ফোন বেজে ওঠে। রুদ্র ফোনটা ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা হাতে নেয়। দেখে রজতদা কলিং লেখা উঠছে। সে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে রজত গড় গড় করে বলে যেতে থাকে, কিরে রুদ্রকে বলেছিস ওর ইউনাইটেড ট্রেডে জবটা যে কনফার্ম হয়ে গেছে? মানে আমরা এই যে এত ছোটাছুটি করে ব্যবস্থাটা শেষমেশ করেই ফেললাম। আর শোন বুনু, তোদের বিয়েতে কিন্তু দু তরফ থেকেই কবজি ডুবিয়ে খেতে চাই। আর আমার জামাইকে বলিস তোকে যেন আজীবন আদরে আগলে রাখে। কিরে চুপ কেন? আর এত জোরে জোরে নিঃশ্বাসই বা কেন ফেলছিস? ও বুঝেছি, চল আর ডিস্টার্ব নয়, মন দিয়ে কর যা করছিস। রুদ্রর পা আর বুক ধীরে ধীরে হালকা হতে শুরু করলো। ও আর কি করবে, কিভাবে নিজেকে শান্ত রাখবে কিছুই বুঝে উঠতে পারছে না। এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে গেল, কেমন পাগলের মতো ব্যবহার করতে শুরু করলো। তারপর সেই পাগলামির ভেতর নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে নিল। এদিকে ওর ব্যাগ থেকে ফোন বার করার সময় একটা কাগজ বেরিয়ে এসেছিল। ওতে সোহিনী ডিজাইন করে এনেছিল ওদের বিয়ের কার্ডটা কেমন দেখতে হবে। হঠাৎ পলকা বাতাসে কার্ডের সেকেন্ড পাতাটা খুলে গেল। ওতে লেখা আছে সোহিনী উইডস রুদ্র, আর নিচে ছোট করে লেখা, এটা আমাদের প্রেমের গল্প।